বৈশাখী আর সুমন্তর বিয়েটা খুব সাধারণভাবেই কোর্ট ম্যারেজ করে সম্পন্ন হলো। বিয়েটা তো চুপচাপ সেরে ফেললে, আমাদের ট্রিটটা কিন্তু বাকি রইল। একদম ঠিক বলছিস সৌমি, ট্রিপটা যেন মিস না হয়, পুরো কবজি ডুবিয়ে খাবো। বাই দ্য ওয়ে, তোমরা তো কালকে বেরোচ্ছ তাই না? কতদিনের লিভ নিয়েছো? এই 15 দিনের ছুটি নিলাম, এসে প্রচুর কাজ জমে যাবে গো। তা সুমন্ত, কাকিমা এখন কেমন আছেন? নিশ্চয়ই খুব খুশি ছেলে বৌমা বাড়ি ফিরছে। হ্যাঁ, ওই আর কি, মা ওই একই রকমই আছেন। কত করে বললাম গ্রাম ছেড়ে এই কলকাতা শহরে এসে থাকো, কি জানি কি আছে ওই গ্রামের বাড়িতে। সুমন্তর মা শয্যাশায়ী, এক অজানা রোগে প্রায় বহুদিন ধরে ভুগছেন। আর সুমন্তর বাবা মারা গেছেন প্রায় বহুদিন হলো। বৈশাখীর অবশ্য বাবা মা কেউই নেই, সেই ছোট্ট থেকেই মামা মামির কাছে মানুষ। বৈশাখীর যখন 2 বছর বয়স, তখন একটা কার অ্যাক্সিডেন্টে ওর বাবা মা দুজনেই মারা যান। ভাগ্যের জোরে বৈশাখীকে প্রায় অক্ষত অবস্থায় গাড়ি থেকে বের করা হয়। সুমন্ত আর বৈশাখী একই অফিসে কাজ করে। ওদের আলাপ প্রায় 3 মাসের, তারপরেই প্রেম আর বিয়ে। বৈশাখীর অবশ্য ইচ্ছে ছিল একটু ধুমধাম করে বিয়েটা করবে, কিন্তু সুমন্তর মা অসুস্থ থাকায় কোনো রকমে কোর্ট ম্যারেজ করে বিয়েটা সারতে হলো। সব গুছিয়ে নিয়েছো তো ঠিক মতো? কাল কিন্তু ভোরে আমাদের বেরোতে হবে। হ্যাঁ, ওই আমার কটা শাড়ি নিয়েছি আর তোমার কয়েকটা জামা প্যান্ট, এই তো আর কি। কি আর করবে বলো, হুট করে মা এমন বিছানায় পড়ে গেল। গ্রাম থেকে ঘুরে এসে একটা বড় পার্টি দেব, তুমি মন খারাপ করো না। পরদিন প্রায় বিকেল নাগাদ সুমন্ত আর বৈশাখী গ্রামে এসে পৌঁছালো। মা এখন কেমন আছেন গো হরিদা? মা ঠাকুরান ওই আগের মতনই আছেন গো দাদাবাবু। দিনরাত বিড়বিড় করে কি যে বলে যান। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের জিনিসপত্রগুলো ঘরে রেখে এসো, আমরা আগে গিয়ে মায়ের সাথে দেখা করে আসি। মা, ও মা, দেখো কাকে এনেছি, তোমার বৌমা গো। দাদাবাবু, মা ঠাকুরেন এখন এমনই থাকেন গো, কারো ডাকে সাড়া দেন না। হঠাৎ হঠাৎ কি সব বলে ওঠেন, মাঝে মাঝে মাঝরাতে খুব চিৎকারও করেন। ঠিক আছে মাসি, সেই কোন ভোরে বেরিয়েছি, খুব টায়ার্ড হয়ে গেছি। তুমি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। মা এত অসুস্থ, তুমি মাকে কলকাতায় নিয়ে গিয়ে ভালো ডাক্তার তো দেখাতে পারতে। জানোই তো মা কেমন জেদি, জ্ঞান থাকতে এই গ্রাম ছেড়ে যাবে না। নাও, তুমিও টায়ার্ড হয়ে গেছো নিশ্চয়ই, খেয়ে শুয়ে পড়ি চলো, কাল সকালে তোমাকে গ্রামের আশেপাশটা ঘুরিয়ে দেখাবো। খুব বড় ভুল করেছিস তুই, তোর এখানে আসা উচিত হয়নি। স্বপ্নটা দেখেই বৈশাখী ধরফর করে ঘুম ভেঙে উঠে বসলো। একবার ভাবলো সুমন্তকে কি ডেকে বলবে তার স্বপ্নের কথা। সুমন্তকে কি ডাকবো? হঠাৎ এমন স্বপ্ন দেখলাম কেন কি জানি, বোধহয় খুব টায়ার্ড ছিলাম তাই হয়তো। থাক, এত রাতে আর ওকে ডেকে লাভ নেই, কাল সকালে না হয় বলবো। কি গো, কাল যে বললে গ্রামটা ঘুরিয়ে দেখাবে? আসলে বহুদিন পর বাড়ি ফিরেছি তো, কিছু কাজ বাকি আছে গো আমার। তুমি যাও না, একটু এদিক সেদিক ঘুরে এসো, আমি হরিদাকে বলে দিচ্ছি, না হয় তোমার সাথে সাথেই যাবে। থাক, হরিদাকে আর বিরক্ত করতে হবে না, আমি একাই যাচ্ছি। আচ্ছা, তবে বেশি দূর যেও না কিন্তু, শেষে দেখা যাবে তুমি আর বাড়িই ফিরতে পারলে না। না, বেশি দূর যাব না, ঠিক চলে আসবো চিনে। গ্রামের সরু রাস্তা ধরে বৈশাখী হেঁটে চলল। কলকাতার মেয়ে সে, এমন সুন্দর গ্রাম আগে কখনো দেখেনি সে। এমন ক্ষেত, ধানি জমি, বিশুদ্ধ পরিবেশ তার কাছে প্রায় স্বপ্নের মতো। সুমন্তদের বাড়ির পশ্চিম দিক বরাবর এক বিশাল বাঁশঝাড় রয়েছে, আর তার পাশেই একটা মস্ত বড় কুয়ো। বৈশাখী কুয়োয় উঁকি মেরে দেখল জলটা বেশ টলটলে। কি গো, তুমি এখানে কি করছো? বাবা, ভয় পাইয়ে দিয়েছিলে? কি আর করব, তোমার গ্রামটা একাই ঘুরে দেখছিলাম, তুমি তো আর নিয়ে এলে না। তবে তোমার গ্রামটা কিন্তু বেশ সুন্দর। নাও না, অনেক হয়েছে, এবার বাড়ি চলো, বেলা পড়ে এলো। সেদিন রাতে একটা চাপা কুমারীর শব্দে বৈশাখীর ঘুম ভেঙে গেল। শব্দটা মার ঘর থেকে আসছে মনে হচ্ছে না? মা কি কাউকে ডাকছেন নাকি?
যাই নিজে গিয়ে একবার দেখে আসি। সুমন্তর মার ঘরে গিয়ে বৈশাখী দেখলো উনি রীতিমতো চিৎকার করছে আর বলছেন, ও আমাকে মেরে ফেলবে, কে কোথায় আছে আমাকে বাঁচাও। তুই কেন এসেছিস এখানে? ও তোকেও জানবে না, সবাইকে মেরে ফেলবে। বৈশাখী কথাগুলো শুনে থতমত খেয়ে গেল। মুহূর্তের মধ্যেই আগের দিনের রাতের স্বপ্নের কথা ওর চোখে ভেসে উঠল। মাসি, ও মাসি, হ্যাঁ বৌদিমণি, কিছু বলছো? দেখছো না মা কেমন করছে? তোমরা কোথায় থাকো বলো তো? একটা অসুস্থ মানুষ এভাবে চিৎকার করছে, একবার দেখবে না? বৌদিমণি, এটা মায়ের রোজ রাতের ব্যাপার গো। রোজ রাতে মা হঠাৎ করে চিৎকার করে আর নিজের মতো বিড়বিড় করতে থাকে। মা ঠাকুরন আগে এমন ছিলেন না গো। যবে থেকে বড় বৌদিমণি নিরুদ্দেশ হয়েছেন, তবে থেকেই মা কেমন পাগলের মতো চিৎকার করেন। বড় বৌদিমণি? দাদা বাবুর প্রথম স্ত্রী গো, বড় লক্ষ্মীমন্ত মেয়ে ছিল। দাদা বাবু অনেক কম বয়সে বিয়ে হয়েছিল কিনা। আমি অবশ্য তখন এ বাড়িতে কাজ করতুম না। লোকে বলে বড় বৌদিমণির ছেলে পুলে ছিল না, তাই ছেলের আশায় পাগল হয়ে ভিটে মাটি ছেড়ে চলে যান। গঙ্গা সুমন্তর প্রথম স্ত্রী। সুমন্ত অবশ্য বিয়ের আগেই বৈশাখীকে গঙ্গার কথা বলেছিল। সে বেশ কয়েক বছর আগেকার কথা। হঠাৎ এক রাতে গঙ্গা নিরুদ্দেশ হয়ে যায়। সুমন্তের শত চেষ্টাতেও গঙ্গাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরদিন সকালে একটা তীব্র চিৎকারে সুমন্ত আর বৈশাখীর ঘুম ভেঙে গেল। ওরা দুজনেই মায়ের ঘরে ছুটে গেল। মাসি, কি হলো? কি হয়ে গেল গো দাদা বাবু? সেই গঙ্গন থেকে মাকে ডাকছি। মা, ও মা, হরিদা, শিগগিরই পিসু ডাক্তারকে ডেকে পাঠাও। গ্রামের পিসু ডাক্তারকে ডেকে পাঠানো হলো। তিনি এসে জবাব দিয়ে গেলেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক। মনে হচ্ছে কাল রাতে ঘুমের মধ্যেই মারা যান। কিন্তু কাল রাতে আমি তো মাকে দেখতে এসেছিলাম, তখন তোমার ঠিকই ছিলেন। বৌমা, কার যে কখন কি হয় তা কেবল ঈশ্বরই জানেন। সমগ্র বাড়িটা কেমন থম মেরে গেল। সেই রাতেই বৈশাখী আরেকটা স্বপ্ন দেখল। সে দেখল বাঁশঝাড়ের পাশে সেই কুয়োর সামনে সে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে পিছন থেকে সে সজোরে এক ধাক্কা অনুভব করলো। পা হড়কে বৈশাখী গিয়ে পড়ল ওই কুয়োর মধ্যে। কুয়োর জলে হাবুডুবু খেতে খেতে তার চোখের সামনে এক মুখ ভেসে উঠল। মুখটা করুণভাবে তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটি স্থির, যেন তাকে কিছু বলতে চাইছে। ওদিকে সুমন্তর মন মেজাজও তেমন ভালো নেই। সারা বাড়িতে বৈশাখীকে কোথাও দেখতে না পেয়ে সুমন্ত হরিকে জিজ্ঞাসা করলো, হরিদা, বৈশাখীকে কোথাও দেখেছ? বৌদিমণি তো দেখলাম পশ্চিমের ওই বাঁশঝাড়ের দিকে এগিয়ে গেল। বাঁশঝাড়ের দিকে? হরির কথা শুনে সুমন্ত বাঁশঝাড়ের রাস্তার দিকে এগিয়ে চলল। কিছুটা দূর যেতেই সুমন্ত দেখতে পেল বৈশাখী কুয়োর ধারে দাঁড়িয়ে একদৃষ্টে কুয়োর জলের দিকে তাকিয়ে আছে। তোমাকে কখন থেকে খুঁজছি বলো তো? কাউকে না বলে এখানে এসে এভাবে দাঁড়িয়ে আছো। হরিদা ভাগ্যিস দেখেছিল তোমাকে বেরোতে, না হলে আরো কতক্ষণ যে খুঁজতে হতো কে জানে। সুমন্তর কথায় কোনো উত্তর না দিয়ে বৈশাখী বাড়ির দিকে হেঁটে চলল। ওর ব্যবহারে খানিকটা অদ্ভুত লাগলো সুমন্তর। মায়ের মৃত্যুর পর মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। একদিন রাতে হঠাৎ সুমন্তর ঘুম ভেঙে গেল। পাশ ফিরে দেখল বৈশাখী বিছানায় নেই। উফ, আবার কোথায় গেল মেয়েটা? এমনিতেই কদিন ধরে এত অদ্ভুত ব্যবহার করছে। এদিক ওদিক খোঁজার পর সুমন্ত ওর মায়ের শোয়ার ঘরে উঁকি দিতেই চোখে পড়ল বৈশাখী ওর মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে কী সব বলছে। বৈশাখী, কি হলো তোমার? মাঝরাতে ঘুম থেকে উঠে এখানে এসে দাঁড়িয়ে আছো। সুমন্তর কথার কোনো জবাব এলো না। সুমন্ত আবার বলল, কি হয়েছে তোমার বলো তো? কদিন ধরেই দেখছি কোনো কথার ঠিকমতো উত্তর দিচ্ছ না। শরীর টরীর ঠিক আছে তো, নাকি কাল সকালে ডাক্তারবাবুকে ডাকবো? তুই কি ভেবেছিলি শহরে গিয়ে তুই বেঁচে যাবি, আবার নতুন বিয়েও করবি? বৈশাখী, সব কি বলছো তুমি? কি হয়েছে তোমার? তোর মাকে এতদিন বাঁচিয়ে রেখেছিলাম শুধু তোকে এখানে ডেকে আনার জন্য। বুড়িটা যেভাবে আমাকে দিনের পর দিন অত্যাচার করে মেরেছিল, ঠিক সেইভাবে আমিও ওকে তিল তিল করে মেরেছি। ওকে মেরে আমি আমার বুকে জ্বালা জুড়িয়েছি। এখন তুই বাকি আছিস। গঙ্গা,
হ্যাঁ, আমি গঙ্গা। তুই কি ভেবেছিলিস আমাকে গলা টিপে মেরে ফেলবি আর কেউ জানতেও পারবে না? আর ওদিকে তুই আবার বিয়েও করবি। গঙ্গা, আমাকে ক্ষমা করে দাও, আমি বড় ভুল করে ফেলেছি, আমাকে তুমি মেরো না। তোকে মারবো না? মনে আছে তোর? আমি সেই দিন তোকে বলেছিলাম আমাকে বেরো না, আমি বাড়ি ফিরে যাব। তোর হাতে পায়ে ধরেছিলাম, প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তুই আর তোর মা আমার কোনো কথা শুনিসনি। হরিদা, মাসি, কি কোথায় আছো? বাঁচাও। আজকে আর কেউ তোকে বাঁচাতে আসবে না, ওদের আজকে আমি ছুটি দিয়েছি। সুমন্তর হঠাৎ খেয়াল হলো হরিদা আর মাসি দুজনেই আজকে ছুটি নিয়ে বাড়ি গেছে। গঙ্গা, আমি তোমাকে মারতে চাইনি। মারতে চাসনি? সামান্য কটা টাকার জন্য যখন তোর মা আমাকে মারতে মারতে আত্মহত্যা করে দিয়েছিল, তখন তুই আমার মৃত্যু নিশ্চিত করতে আমার গলা টিপে ধরেছিলি। মনে পড়ছে তোর? সেই সময় আমি অন্তঃসত্ত্বা ছিলাম, এটা জেনেও তোরা আমাকে ছাড়িসনি। আর আজকে তুই আমার কাছে প্রাণ ভিক্ষা চাইছিস? মারা যাওয়ার পরও আমার দেহটাকে তোরা আমার বাপ মাকে দেখতে দিসনি, পাশারের পাশের কুয়োটায় ফেলে এসেছিলি, আর গ্রামে উঠিয়ে দিয়েছিলি আমি নিরুদ্দেশ। আমি আমার সব দোষ স্বীকার করে নেব, থানায় গিয়ে বয়ান দিয়ে আসবো। আমায় তুমি মেরো না। এই থানা পুলিশ করতে করতে আমার বাপ মাটাও মরে গেল, তোর মরণ আজ নিশ্চিত। বৌদিমণি, ও বৌদিমণি, দাদাবাবু, দাদাবাবু গো, কি হলো গো তোমাদের? বৈশাখী চোখ খুলে দেখল সে সুমন্তর মার ঘরে মেঝেতে পড়ে আছে, আর সুমন্তর নিষ্প্রাণ দেহটা তার পাশে লুটিয়ে রয়েছে। মুহূর্তে সে পুরো ঘটনাটা আজ করতে পেরে হরিদাকে বলল, হরিদা, পিসু ডাক্তারকে ডেকে পাঠাও। বিশু ডাক্তার এসে সুমন্তর দেহটা পরীক্ষা করে দেখে বলল, বৌমা, ভাগ্যের কেমন পরিহাস দেখেছো? মায়ের মারা যাওয়ার 13 দিনের মধ্যেই ছেলেও ঠিক একইভাবে পৃথিবী ছেড়ে চলে গেল। ঈশ্বর যে কার ভাগ্যে কি লিখে রেখেছে তা স্বয়ং ঈশ্বরই জানেন। প্রায় সপ্তাহখানেক আগেই বৈশাখী সুমন্তদের বাড়িটা ঘুরতে ঘুরতে চিলেকোটার ঘর থেকে একটা ডায়েরি পেয়েছিল। ডায়েরিটা ছিল গঙ্গার। সেই ডায়েরিতেই গঙ্গা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাই লিখে রেখেছিল, আর গঙ্গার অতৃপ্ত আত্মা তাকে তার খুন হওয়ার সমগ্র ঘটনা জানায়। বৈশাখী রাগে ঘেন্নায় সেদিনই ঠিক করেছিল সুমন্তকে ডিভোর্স দেবে, কিন্তু গঙ্গা শেষ পর্যন্ত তার খুনের প্রতিশোধ নিয়েই শান্ত হয়।